नमस्कार बंधुरा आपनादेर आरो एकबार स्वागत जानाई पाब्लिक ভিউ कलकाताते। बंधुरा आजकेर भिडियोते जानाबो मोहनबागान सुपार जायेंट आगामी आईएसएल डुरान्ड कापे तादेर दल केमन होते पारे, मोहनबागान दलेर प्लेइंग इलेवन केमन होबे, कोन कोन विदेशी प्लेइंग इलेवने सुयोग पाबे, मोहनबागान दलेर बर्तमान स्कोयाड कतटा शक्ति कतटा दुर्बल, तो मोहनबागान दलेर एखोनो कोथाय स्कोयाडे खामती रयेछे, कोन जायगाटा मोहनबागानके एखोनो एड्रेस करते होबे, कोन जायगार प्लेयार आरो बेटार निते होबे, समस्तटा किन्तु जानाबो जे मोहनबागानेर आपकामिंग सिजने केमन प्लेइंग इलेवन होबे। ताई अनुरोध करे राखछि भिडियोटा शेष पर्यन्त देखबेन এবং আপনারাই আমাকে বলেছেন যে একটা প্লেইং ইলেভেন বানান, তো সেটাই বানাচ্ছি। তাই আশা করি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করব, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি মোহনবাগান সুপার জায়ান্ট তাদের আপকামিং স্কোয়াডটা কতটা মজবুত হয়েছে। তো আমি একটা ছোট্ট কথা বলে দিই, আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করছেন দাদা আপনি ক্যামেরা ছাড়া এদিক ওদিক তাকান কেন। আমার মুখের সামনে 200 ওয়াটের দুটো লাইট জ্বলে, তাই সবসময় ক্যামেরার দিকে তাকালে না চোখ জ্বালা করে ওঠে, সেই জন্যই আমি মাঝে মাঝে এদিক ওদিক তাকাই যাতে চোখে আলোটা একটু কম লাগে। তো ভিডিওতে আসি। মোহনবাগান এই মুহূর্তে তাদের স্কোয়াডে কিন্তু 4টে ফরেনার কনফার্ম, 4টে বিদেশি। আমি আরমান্ডো সাডিকোকে ধরছি না, কারণ সাডিকো আমার মনে হয় না মোহনবাগান রেখে দেবে। 2টো বিদেশি যারা কনফার্ম সেটা হচ্ছে 2টো, মানে যারা আগে স্কোয়াড থেকে কনফার্ম ছিল, জেসন কামিংস আর ডিমিট্রি পেড্রাটস। আর যেই নতুন 2টো বিদেশিকে তারা ইন করেছে স্কোয়াডে নিয়েছে নতুন, একটা হচ্ছে টমি অ্যালডারেট আর একটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগস মার্টিন। তো মোহনবাগান তাদের এই মুহূর্তে গোলকিপিং ডিপার্টমেন্ট থেকে আসি। মোহনবাগানের কাছে এই মুহূর্তে ভারতের বেস্ট গোলকিপার আছে ভিশাল ক্যাত। আমার এতে এক ফোঁটাও বলতে অসুবিধা নেই যে ভিশাল ক্যাত এই মুহূর্তে ভারতের বেস্ট গোলকিপার। যদিও ইন্ডিয়ান টিমে তিনি সুযোগ পাননি, কেন পাননি সেটা ইগোর্স টিমে কি বলতে পারতেন, কারণ তিনি তো আর নেই। তো ভিশাল ক্যাত মোহনবাগানের কাছে বেস্ট গোলকিপার আছে ইন্ডিয়ান, তাই গোলকিপার পরিবর্তন আমার মনে হয় না ইন্ডিয়া আর ভিশাল ক্যাতের রিপ্লেসমেন্ট কেউ আছে ইন্ডিয়াতে অ্যাজ এ ইন্ডিয়ানও। আর মোহনবাগানের সেকেন্ড গোলকিপার আর্স আনোয়ার শেখ। তো আশা করছি, এবং কোনো বলা যায় না, চোট তো লাগবে না আশা করি ভিশাল ক্যাতের, তো চোট না লাগলে ভিশাল ক্যাতই পুরো এই সিজনটা আবার কন্টিনিউ করবে এবং আরও একবার মোহনবাগানের জন্য বেস্ট গোলকিপিং করবে। এবং সেকেন্ড গোলকিপার আর্স শেখ আছে, এবং আর্স যে কটা ম্যাচ সুযোগ পেয়েছে মোহনবাগানের জন্য ঠিকঠাক খেলেছে, তো গোলকিপার ঠিক আছে। রাইট ব্যাক মোহনবাগানের কাছে এই মুহূর্তে প্রপার 2টো রাইট ব্যাক আছে, একটা হচ্ছে আশিস রায় আর একটা হচ্ছে রবি রানা। তো আশিস রায় আগের সিজন সুযোগ পায়নি, কারণ 3-5-2-এ কিন্তু মানবীর হাফ ম্যাচ খেলেছে, আশিস রায় হাফ ম্যাচ খেলেছে, এবং রবি রানাও খুব একটা সুযোগ পায়নি। তো তাই আমি বলবো রাইট ব্যাক ঠিক আছে, রাইট ব্যাকে আর কোনো নতুন প্লেয়ার না নিলেও চলবে, এই যা রাইট ব্যাক আছে সেটা কিন্তু মোহনবাগানের চলে যাবে। এইবারে আসি লেফট ব্যাকে। লেফট ব্যাকে মোহনবাগানের কাছে প্রপার লেফট ব্যাক আছে সুভাশিস বোস আর আমনদীপ সিং। তো এই 2 লেফট ব্যাক মোহনবাগানের কাছে আছে। আমি বলবো এই 2 লেফট ব্যাক আমার মনে হয় সুভাশিস বোস সুযোগ পেতে পারে, তবে আমনদীপ খুব একটা পাবে না। তাই লেফট ব্যাকে মোহনবাগানের নতুন প্লেয়ার না নিলেও চলবে, কারণ আমার মনে হয় মোহনবাগান আরও একবার 3-5-2 খেলবে। সেন্টার ব্যাক মোহনবাগানের কাছে অনেক আছে, আনওয়ার আলী আছে, টমি অ্যালডারেট আছে, অ্যালবার্টো রড্রিগস আছে, তারপরে রাজ ভাস্কর আছে, যারা খেলেছিল লাস্ট সিজন। তো আশা করব এই 3জন মধ্যে আনওয়ার আলী আর অ্যালবার্টো রড্রিগস কনফার্ম 2জন সুযোগ পাবে সেন্টার ব্যাকে। 3 নম্বর সেন্টার ব্যাক টমি অ্যালডারেটও হতে পারে, অথবা সুভাশিস বসু হতে পারে। তাই মোহনবাগানের আশা করি ডিফেন্স মজবুত আছে, গোলকিপিং ডিফেন্স মোহনবাগানের শক্তিশালী দিক হবে। ডিফেন্সিভ মিডফিল্ড অবশ্যই মোহনবাগানের কাছে 3টে ভালো ভালো ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড আছে, আপুইয়া, দীপক টাংরি, গ্ল্যান মার্টিন, আর তরুণ বলতে অভিষেক সূর্যবংশী লাস্ট সিজন ব্যাঙ্গন পারফরমেন্স করেছিল। তাই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড ধরলে মোহনবাগানের কাছে ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডও ভালো আছে, কিন্তু মোহনবাগানের কাছে বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড নেই। তাই মোহনবাগান কিন্তু পুরোপুরি পুরোপুরি ডিপেন্ড করছে ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের ওপরে, এবং আশা করি আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডে মোহনবাগানের জন্য ভালো খেলবেন। এবং তার পাশে গ্ল্যান মার্টিন আছে, দীপক টাংরি আছে, আনিরুদ্ধ থাপাও ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে। তো ওভারঅল ডিফেন্সিভ মিডফিল্ডও ঠিক। সেন্ট্রাল মিডফিল্ডার আসি, অ্যাটাকিং মিডফিল্ডার, তার মধ্যে থাপা আছে, সাহাল আব্দুল সামাদ আছে ক্রিয়েটিভের দিকে, আর একটা হচ্ছে মোহনবাগান নতুন একটা সেন্ট্রাল মিডফিল্ডার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার নেবে।
অর্থাৎ আপাতত ক্রিয়েটিভ মিডফিল্ড মোহনবাগানের কাছে খারাপ নয়, তবে এর মধ্যে একটা ভালো বিদেশি যদি ইনক্লুড হয়ে যায় হুগো বুমোসের মতো, যেমন ভালো ক্রিয়েটিভিটি আছে, তাহলে মোহনবাগানের ক্রিয়েটিভ মিডফিল্ডটাও আগুন হয়ে যাবে, আগুন বেস্ট হয়ে যাবে, বেস্ট। মোহনবাগানের দুটো উইং সাইড ব্যাক বলবো মানবীর সিং আছে, আর এপাশে ডান দিকে একমাত্র আছে মানবীর সিং, ডান দিকে আর কেউ নেই। তাই আমি চাইবো মোহনবাগান ডান দিকের জন্য একটা ভালো রাইট ব্যাক নিক। কিয়ান ছিল, কিয়ানকে ছেড়ে দিয়েছে, তাই মোহনবাগান কিন্তু ডান দিকের জন্য কোমল তাতালের জন্য যেতে পারে। কোমল তাতাল আশা করি মোহনবাগানকে না করবে না। তো মানবীরের জন্য একটা ব্যাকআপ লাগবে মোহনবাগান রাইট উইংয়ের জন্য। শুধু লেফট উইংয়ে অলরেডি মোহনবাগানের লিস্টন কোলাসো আর আশিক কুরুনিয়ান আছে, তো মোহনবাগানের বাঁ দিকটা নিয়ে কোনো চাপ নেই, ডান দিকটা নিয়ে চাপ আছে। মানবীর বাই চান্স চোট লেগে গেল বা হাঁপিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ডান দিকে একটা ব্যাকআপ লাগবে। আর যদি আমরা স্ট্রাইকার বলি, মোহনবাগানের কাছে অলরেডি স্ট্রাইকার আছে ডিমি আর জেসন কনফার্ম, এবং জেমি ম্যাকলারেন অবশ্যই আসবে। সেক্ষেত্রে ডিমি আর জেমি ম্যাকলারেন দুজন মিলে মোহনবাগানের আগুন লাগিয়ে দেবে, আগুন। অর্থাৎ যদি মোহনবাগানের শক্তি ধরি, মোহনবাগানের দলের শক্তিই শক্তি, কোনো দুর্বলতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাই মোহনবাগান বলবো পুরো একদম শক্তিশালী দল। মোহনবাগানে কিন্তু দুর্বলতা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তাই আমি বলবো মোহনবাগানের শক্তি প্রচুর, দুর্বলতা যদি টুর্নামেন্ট চালু হতে হতে হয়, কিছু কিছু প্লেয়ারের ইনজুরি লেগে যায়, কিছু কিছু প্লেয়ার অফ ফর্ম চলে যায়, তো তখন বোঝা যাবে দুর্বলতা কি। এই মুহূর্তে মোহনবাগানের কোনো দুর্বলতা আমি দেখতে পাচ্ছি না। তো এইবারে বলি মোহনবাগান দলকে কি প্লেইং 11-এ খেলাবে কোচ হোজে মলিনা। আমরা সবাই জানি 4-2-3-1 ফরমেশনে খেলে, তবে মোহনবাগান যেরকম স্কোয়াড বিল্ড আপ করেছে, আমার মনে হয় হোজে মলিনাকে এ থেকে শিফট করে আরও একবার 3-5-2 ফরমেশনে খেলাতে হবে। কারণ মোহনবাগানের কাছে অজস্র ভালো ভালো ভারতীয় মাঝমাঠের প্লেয়ার আছে, বিদেশি মাঝমাঠের প্লেয়ার মোহনবাগান নেবে। তাই আমি মনে করি মোহনবাগান আরও একবার 3-5-2 ফরমেশনেই যাবে। হোজে মলিনাও তার ফরমেশন শিফট করবে, যেখানে গোলকিপার অবশ্যই আমরা দেখতে পারো ভিশাল ক্যাতকে। 3-এর ডিফেন্স যদি মোহনবাগান আপাতত দল অনুযায়ী বলছি, কারণ অ্যাটাকিং মিডফিল্ডার এখনো মোহনবাগান নেয়নি, তাই আপাতত দল অনুযায়ী বলছি মোহনবাগানের 3টে সেন্টার ব্যাক, সেটা হবে আনভার আলী, অ্যালবার্টো রড্রিক্স আর টমি অ্যালডারেট। কাঁপিয়ে দেবে। আনভার আলী যা খেলেছে লাস্ট সিজন, কাঁপিয়ে দিয়েছে। তাই এই তিনজন, তার পাশাপাশি অ্যালবার্টো রড্রিক্সের এক্সপিরিয়েন্স, টমি অ্যালডারেটের এক্সপিরিয়েন্স, মোহনবাগান ডিফেন্স ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে। সুভাশিস বোস সুযোগ পাবে কিনা এটা কিন্তু বলা ডিফিকাল্ট। আপাতত স্কোয়াড অনুযায়ী বলছি আমি, কারণ আপাতত যেরকম দল সেরকম অনুযায়ী বলছি। ডিফেন্স চমৎকার, দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আমি খেলাবো, একটা হচ্ছে আপুইয়া আর একটা হচ্ছে আনিরুদ্ধ থাপা। কারণ আনিরুদ্ধ থাপা এমন প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ড প্রপার নয়, সেন্টার মিডফিল্ডার, তবে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে পজিশনে ভালো খেলেন এবং ক্রিয়েটিভিটিও তার মধ্যে আছে, গোলও করতে পারেন। তাই একটু রিস্ক মোহনবাগানকে নেওয়া উচিত, কারণ মোহনবাগান বিদেশে কিন্তু ডিফেন্সে দুটো বিদেশি খেলাচ্ছে, তাই একটু মোহনবাগান রিস্ক নিতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া আর আনিরুদ্ধ থাপা কাঁপিয়ে দেবে মোহনবাগানের, সত্যি কথা বলছি আপাতত টিম। দুটো সাইড ব্যাক আমরা জানি 3-5-2-এ দুটো সাইড ব্যাকের ভূমিকা প্রচুর। একটা হচ্ছে মানবীর, লাস্ট সিজন মানবীরের খেলা কিন্তু আস্তে আস্তে লেভেল আপ হচ্ছে, সত্যি করে এটা বলবো। তাই মানবীর ডান প্রান্তে, মানবীরের উপর পুরো দায়িত্ব থাকবে আপ অ্যান্ড ডাউন খেলা। বা প্রান্তে সেটা থাকবে লিস্টন কোলাসো অথবা আশিক কুরুনিয়ান। একটা ম্যাচে লিস্টন পাবে সুযোগ, একটা ম্যাচে আশিক কুরুনিয়ান সুযোগ পাবে, এরকম হয়ে খেলবে। এবং আশা করবো যেই খেলবে বা প্রান্তে দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ সুভাশিস বোস নেই, বাদিকের দায়িত্ব কিন্তু তার ওপর। তো এইটা হবে মোহনবাগানের আপাতত ডিফেন্স প্লাস অ্যাট্যাক। ক্রিয়েটিভ মিডফিল্ডে আসি, আপাতত যেহেতু বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার মোহনবাগানের কাছে নেই, তাই আমি একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার আপাতত সাহাল আব্দুল সামাদকে দেবো। এবং সাহাল যদি ফিট থাকে 100%, 100 না হলেও 90% যদি ফিট থাকে, কোনো বিদেশির থেকে তিনি কম পারফরমেন্স করবেন না। কারণ একটা ম্যাচে 3টে অ্যাসিস্ট করে সাহাল দেখিয়ে দিয়েছে তার মধ্যে কত ক্যাপাবিলিটি আছে যদি তিনি ফিট থাকেন। তাই সাহালের ওপর ক্রিয়েটিভিটির দায়িত্ব। এবং স্ট্রাইকারে যদি ডিমিট্রি পেড্রাটস আর জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকার থাকে প্লেয়ার দুটো, ক্রিয়েটিভ মিডফিল্ডারের দরকার হবে না। ডিমি এমন বল বাড়াবে জেমি ম্যাকলারেনের জন্য, জেমি ম্যাকলারেনের চোখ বুঝে গোল করবে। 5টা টোটাল গোল্ডেন বুট পেয়েছে নিজের জীবনে, 29 বছরের জীবনে 5টা গোল্ডেন বুট, 4টে এলিগে। কি করবে আমি ভেবে নিন আইএসএলে। তাই এই দুই স্ট্রাইকার জেমি ম্যাকলারেন আর ডিমি পেড্রাটস, এই দুই অস্ট্রেলিয়ান মিনে আইএসএলে কাঁপিয়ে দেবে, অ্যাটাকিং মিডফিল্ডের দরকার পড়বে না। যেমন আমরা দেখেছিলাম ডেভিড উইলিয়ামস আর রয় কৃষ্ণা, ক্রিয়েটিভ মিডফিল্ডারের দরকার পড়তো না, এরা দুজনই যথেষ্ট ছিল নিজের দুজনের জন্য। সেরকম কিন্তু আরও একবার আমরা দেখতে চলেছি।
অর্থাৎ এটা হবে মোহনবাগানের প্লেইং 11 3-5-2 এবং এই প্লেইং 11-এ মোহনবাগানের শক্তি প্রচুর, দুর্বলতা আমি দেখতে পাচ্ছি না এবং আমি কনফার্ম মোহনবাগান অবশ্যই ডুরান্ড কাপ সেমিফাইনাল অবধি পৌঁছাচ্ছে দেখতে পাচ্ছি আমি। তারপরে ইন্ডিয়ান সুপার লিগ অবশ্যই টপ 2 এর মধ্যে থাকবে দেখতে পাচ্ছি এবং এই বছর আশা করছি সুপার কাপ মোহনবাগান জিততে পারে এবং আশা করব মোহনবাগান ACL 2 AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 অ্যাটলিস্ট সেমিফাইনাল অবধি পৌঁছায়। তো বন্ধুরা এটাই ছিল আমার প্লেইং 11। তো আপনার কতটা একমত এবং আপনি কি মনে করছেন এই প্লেইং 11-এ মোহনবাগান কী কী পরিবর্তন দরকার, মোহনবাগানের শক্তি দুর্বলতা কি, আপনারা কতটা আমার সঙ্গে একমত হয়েছেন না হয়নি সমস্তটা কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছে সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।